আসসালামু আলাইকুম। এবার আমরা রেসিডেন্সি পরীক্ষার অ্যানাটমি কোয়েশ্চেনের মধ্যে আমাদের হেড এবং নিউরো অ্যানাটমি থেকে যে কোয়েশ্চেনগুলো ছিল, ওই কোয়েশ্চেনগুলো আমরা দেখব এবং এগুলোর কারেক্ট অ্যান্সার কি হবে সেগুলো দেখার পাশাপাশি আমাদের এর আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, ঠিক এবারও আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে কোয়েশ্চেনটার প্রতি আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে। আর আরেকটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা পড়তে মানে অ্যানাটমিটাকে আমরা কিভাবে প্রিপারেশনের মধ্যে রাখবো, সেই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখা যায় যে অ্যানাটমি অনেক বই আছে, অনেক ক্লাস আছে, অনেক লেকচার, অনেক কিছু। কিন্তু কিভাবে আপনি অ্যানাটমিটা পড়বেন, এটা নিয়ে হয়তো সবসময় খুব বেশি কথাবার্তা বলা হয় না। তো এই অপরচুনিটিটা আমি আজকে নিতে চাই আপনাদের সাথে শেয়ার করার, যে আপনি পরীক্ষার জন্য অ্যানাটমিটাকে কিভাবে পড়বেন, কিভাবে আপনি ক্র্যাক করবেন এই ভাস্ট সিলেবাসটাকে। ঠিক অতটুকু অংশ গ্র্যাব করা যতটুকু আপনার পরীক্ষার জন্য লাগে। এক্সট্রা কোনো কিছু না, বা ইম্পর্টেন্ট কোনো কিছু বাদ দিয়ে না। তো একটা কথা শুরুতে বলি, সেটা হচ্ছে আপনারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করবেন, অ্যানাটমিটাকে লাস্টের জন্য কখনো রাখবেন না। দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক দ্যাট এভরি পিপল ডু। যারা পরীক্ষা খারাপ করে তারা দেখা যায় যে লাস্টে ভাবে যে প্রশ্ন এখান থেকে বেশি আসবে না, এখান থেকে আমরা জাস্ট যা আছে মুখস্থ করে দিয়ে আমরা পরীক্ষাটা কোনোভাবে উতরে যাব, যাতে করে আমাদের বেশি পড়া না লাগে। এই ট্র্যাপ, এটা কিন্তু একটা বড় ট্র্যাপ। কারণ এখানে আপনি যখন কোয়েশ্চেন পড়তে যাবেন, দেখবেন যে প্রতি বছর কিছু না কিছু নতুন কোয়েশ্চেন আসে, এবং পুরানো কোয়েশ্চেনও যদি আপনি মুখস্থ করতে যান, ইট উইল বি আ হিউজ প্রেশার অন ইউর ব্রেইন, এবং আপনি মুখস্থ করে আর যাই পারেন না কেন, কখনো অ্যানাটমিকে কিন্তু আপনি আপনার আয়ত্তে রাখতে পারবেন না। সো শুরু থেকে প্রিপারেশন নেন। ছবি দেখতে হবে, ছবি আঁকতে হবে, এবং না দেখে ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে বারবার। তাহলে দেখবেন অ্যানাটমিটা আপনার মাথার ভিতরে সুন্দরভাবে সেট হবে। ওকে, তাহলে আমাদের এবারে ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে ম্যান্ডিবুলার নার্ভের সেন্সরি ব্রাঞ্চ কি কি। তাহলে সবার আগে জানতে হবে ম্যান্ডিবুলার নার্ভ কোনটা। আমাদের ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভের মধ্যে 5 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভটা, সেটা হলো ট্রাইজেমিনাল নার্ভ। তো ট্রাইজেমিনাল নার্ভের নাম শুনে বুঝতেছেন, ট্রাই মানে এর 3টা ব্রাঞ্চ আছে। এই ট্রাইজেমিনাল নার্ভের থার্ড ব্রাঞ্চটা হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এই ব্রাঞ্চটা একটা মিক্সড নার্ভ। এখানে সেন্সরি কম্পোনেন্টও আছে, মোটর কম্পোনেন্টও আছে। তো এখান থেকে আমাদের জানতে হবে ম্যান্ডিবুলার নার্ভের সেন্সরি কম্পোনেন্ট কোনগুলো। ম্যান্ডিবুলার নার্ভের সেন্সরি কম্পোনেন্ট হচ্ছে এই 6টা। তাহলে কি কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এটা কিন্তু নিচে লোয়ার জ অ্যান্ড সারাউন্ডিং স্ট্রাকচারকে সাপ্লাই দেয়। তাহলে এই বেসিকটা আগে মাথার মধ্যে নেন। তাহলে এবার দেখি ওই সারাউন্ডিং এ কি কি আছে। একটা হলো লিঙ্গুয়াল, টাঙ্গে সাপ্লাই দিবে। ইনফিরিয়র অ্যালভিওলার, নিচের মাড়ির দাঁতগুলোকে সাপ্লাই দিবে। অরিকুলো টেম্পোরাল, কিছুটা এখান থেকে উপরের দিকে যাবে। বাক্কাল, মাইলোহাইওয়েড, মেন্টাল, মানে বাকি সবগুলো কিন্তু আমাদের নিচের দিকে। খালি একটা অরিকুলো টেম্পোরালটা একটু উপরের দিকে আছে। এটা হচ্ছে একটু ডিসক্লেমার আলাদা। তো বাকি যে 5টা, এই 5টাই কিন্তু রিজনে সাপ্লাই করে। তো একই সাথে পড়ার কম্পোনেন্ট হিসেবে আমরা একটু দেখে নিই যে মোটর ব্রাঞ্চগুলো কি কি। মোটর ব্রাঞ্চগুলো হলো যে 4টা আমাদের মাসলস অফ ম্যাস্টিকেশন আছে, ম্যাসিয়েটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিকয়েড, মিডিয়াল টেরিকয়েড। ওই 4টাতে 4টা ব্রাঞ্চ দিবে। তারপরে আসবে কোথায়? নিচে মাইলোহাইওয়েড, ফ্লোর অফ দ্য মাউথ, আর এন্টারবেলি অফ ডাইগ্যাস্ট্রিক, নিচে ফ্লোর অফ দ্য মাউথে সাপ্লাই দিচ্ছে। তাহলে এইভাবে করে আপনি যদি পড়াটাকে একটু কোথায় কি আছে বই থেকে একদম সর্ট করে একটা চার্ট করে নেন, তাহলে আপনাদের জন্য অ্যান্সার বের করা খুব ইজি হবে। তাহলে এই ছবি এখান থেকে কারেক্ট অ্যান্সারগুলো এবার আপনারা নিজেই পারবেন কোনটা হবে। নেক্সট হচ্ছে আমাদের হোয়াট আর দ্য ডিভিশনস অফ ট্রাইজেমিনাল নার্ভ। তার মানে একইবারে কোয়েশ্চেনটা কিভাবে আসছে দেখেন। সো ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ হলো 3টা। সবার উপরে যেটা ফেসের কাছে থাকে, দ্যাট ইজ দ্য অপথ্যালমিক ব্রাঞ্চ। যেটা মিড ফেসের দিকে সাপ্লাই দিচ্ছে, দ্যাটস দ্য ম্যাক্সিলারি ব্রাঞ্চ। এবং যেটা লোয়ার ফেসে দিচ্ছে, দ্যাটস দ্য ম্যান্ডিবুলার ব্রাঞ্চ। ওকে, তাহলে এবং এই ছবিটাও কিন্তু আমাদের ম্যাট্রিক্সের লেকচার শিট থেকে নেওয়া। যারা আমাদের ক্লাসগুলো করেছেন বা লেকচার শিট যাদের কাছে আছে, তাদের সবার কাছে খুব অত্যন্ত পরিচিত একটা ছবি। ওকে, এবং এই যে কোয়েশ্চেনগুলো যেগুলো এসছে, এগুলো কিন্তু ক্লাসে আমাদের অনেকবার ডিসকাস করা হয়, এবং ওখানে অনেক ডিটেল টাইম নিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করে তারপরে আপনাদের কাছে পড়ানো হয়। ওকে, নেক্সট তাহলে চলে আসেন যে ক্রেনিয়াল নার্ভ হুইচ আর এন্টায়ারলি সেন্সরি। আর সেন্সরি ক্রেনিয়াল নার্ভ এন্টায়ারলি কোনগুলা? এন্টায়ারলি সেন্সরি ক্রেনিয়াল নার্ভ হচ্ছে এই 3টা। প্রথমটা অলফ্যাক্টরি, অপটিক, আর হচ্ছে আমার ভেস্টিবুলার কক্লিয়ার 8 নাম্বার। এটাও কিন্তু দেখেন আমাদের লেকচার শিটের 25 নাম্বার লেকচারের 39 নাম্বার পেজ থেকে নেওয়া হয়েছে। তার মানে এবার পরীক্ষায় অ্যানাটমির হেড নেক পোর্শন থেকে যতগুলো কোয়েশ্চেন ছিল, ম্যাক্সিমাম, এক্সেপ্ট ফর 1 or 2 এক্সেপশনস, ম্যাক্সিমাম কিন্তু আমাদের
জাস্ট আপনি লেকচার শিট এবং ক্লাসগুলো যদি কেউ ফলো করে, তার কিন্তু এক্সট্রা বেশি কিছু পড়া লাগবে না। দ্যাটস মোর দ্যান এনাফ পরীক্ষা ভালো করার জন্য। ওকে, নেক্সট চলে আসেন প্যারোটিড গ্ল্যান্ড কি। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে একটা সেরাস গ্ল্যান্ড, ট্রু, এবং অন্য গ্ল্যান্ডগুলোর মতো এটা এন্ডোডার্ম থেকে ডেরিভেটিভ তৈরি হয়। প্যারোটিড গ্ল্যান্ডের একটা ক্যাপসুল আছে, ওকে, এবং এটা হলো এরপরে যে ব্রাঞ্চ দুইটা, এইগুলো বিএসএমএম এর কোয়েশ্চেনে এভাবে ছিল বলে হুবহু ওখান থেকে আমরা রেখেছি, যেহেতু আমরা বিএসএমএম এর কোয়েশ্চেন সলভ করছি। ওরা বলছে সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। অ্যাকচুয়ালি রাইট করোনারি আর্টারির সাথে প্যারোটিড গ্ল্যান্ডের কোনো দূরবর্তীও কোনো সম্পর্ক নেই। সো এটা ফলস, মেবি এটা কোনো টাইপিং মিস্টেক বা কিছু একটা ছিল। ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট। এটার অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড ল্যাটারালি, ঠিক আছে। টু দ্য লেফট রাইট আসলে বলটা মুশকিল। ওকে, সো এটা কারেক্ট হচ্ছে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড অ্যান্ড স্লাইটলি ল্যাটারালি। তো কোন প্যারোটিডের কথা বলছেন? হয়তো লেফট প্যারোটিড বললে ল্যাটারালি লেফটে ঠিক আছে, তাই না? কিন্তু রাইট বললে তো আবার এটা লেফট সাইডে যাবে না। সো এই দুইটা স্টেমটা যেভাবে ছিল আমরা হুবহু ওইভাবে রেখেই সলভ করার চেষ্টা করেছি, বিএসএমএম এর কোয়েশ্চেনটাকে ইনট্যাক্ট রেখে। আচ্ছা, নেক্সট চলে আসেন সফট প্যালেট। সফট প্যালেট নিয়ে আমাদের ক্লাসে ডিটেইলড আমরা পড়ানো হয়েছে এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু আপনারা দেখবেন এর মধ্যে থেকেই আছে। তো সফট প্যালেটের ব্যাপারে কি হচ্ছে, এলিভেটেড বাই দ্য লিভেটর ভ্যালি প্যালাটিনি। আমরা যদি চার্টটা দেখি, লিভেটর ভ্যালি প্যালাটিনি রেইজেস দ্য সফট প্যালেট, তার মানে প্রথমটা ট্রু। সেকেন্ডটা হচ্ছে কন্টেইনস মাইনর স্যালিভারি গ্ল্যান্ডস, ডেফিনেটলি এটাও ট্রু। আচ্ছা, লাইন বাই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, ওয়েল দিস ওয়ান, এই জিনিসটা হচ্ছে একটা ডাউটফুল কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দুরকম হতে পারে। আমরা যদি প্যালেটের লাইনিং এপিথেলিয়ামটা দেখি, এটা দুই রকম। প্যালেটের সারফেস হচ্ছে দুইটা, একটা ওরাল সারফেস আর একটা হচ্ছে আমার ন্যাজাল সারফেস। তো এই প্যালেটের যখন আমি উপরে ন্যাজাল সারফেস আমি দেখব, আর এখানে নিচে যখন ওরাল সারফেস আসে, তো ন্যাজাল সারফেসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। আর যখন আমি ওরাল সারফেস দেখব, তখন এটার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা নন কেরাটিনাইজড। তাহলে আমাদের অপশনে যেটা ছিল যে সাপ্লাইড বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, এটা নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা পার্শিয়ালি ট্রু। যখন ওরাল সারফেসের কথা আসবে, দিস ইজ ট্রু। সো এখানে যেহেতু ওরা কোনো সারফেস মেনশন করে দেয়নি আমাদেরকে, ওরাল বা নেজাল, উই ক্যান কনসিডার ইট অ্যাজ ট্রু। কিন্তু ওখানে যদি ওরা সারফেস মেনশন করে দিত যে নেজাল সারফেস, তখন কিন্তু আমার এই আনসারটা আমাদের ফলস হয়ে যেত। এই জন্য পরীক্ষার সময় প্রশ্নটা ভালো করে পড়াও, এটাও কিন্তু পরীক্ষার একটা অংশ, যেন আমরা তাড়াহুড়া করে কোনো অ্যান্সার মিস না করি। ওকে, নেক্সট হচ্ছে মোটর ফাইবার্স ফ্রম গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ। নো, মোটর ফাইবার্স আর অল ফ্রম ভ্যাগাস নার্ভ। সি, আমাদের এই একটা চার্ট থেকে আমরা কতগুলো অ্যান্সার পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে সাপ্লাইড বাই ফেশিয়াল আর্টারি। এইটার অ্যান্সার হচ্ছে ট্রু। ফেশিয়াল আর্টারির অনেকগুলো ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চ যেমন মেইন একটা হলো অ্যাসেন্ডিং প্যালাটাইন ব্রাঞ্চ, দিস ইজ দ্য মেইন আর্টারি সাপ্লাইং দ্য সফট প্যালেট। ওকে, আরেকটা আসে হলো অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল থেকে, আর কিছু আমাদের এক্সট্রা কিছু সাপ্লিমেন্টারি কিছু ব্রাঞ্চ আসে। ওকে, তাহলে দেখেন পড়াটা যদি আপনারা একটু বুঝে পড়েন, কেয়ারফুলি পড়েন, এবং আপনাদের মেটেরিয়ালস কিন্তু খুব বেশি লাগবে না। আপনি আমাদের ক্লাসটা ফলো করেন, লেকচার শিট যেটা আছে ওইটা পড়েন, আমাদের 7 ভলিউমটা পড়েন, অ্যান্ড এরপরে একটা স্ট্যান্ডার্ড টেক্সট বই আপনি রিডিং পড়েন। টেক্সট বইয়ের কিন্তু কোনো বিকল্প নাই। কেউ যদি বলে যে টেক্সট বই ছাড়া পরীক্ষা পাস হয়ে যাবে, দেন দ্যাট পারসন ইজ টেলিং ইউ আ সুইট লাই। সো আপনি কি টেক্সট বইয়ের কাছে কিভাবে যাবেন? পরীক্ষার সময় কতটুকু ইনফরমেশন পিক আপ করবেন টেক্সট বই থেকে? কারণ টেক্সট বই তো ভাস্ট। ওই ভাস্টনেসের মধ্যে আপনারা যেন হারিয়ে না যান, সেখানে আছি আমরা আপনাদের সাথে, টু গিভ ইউ দ্য গাইডলাইন্স অ্যান্ড শো ইউ দ্য পাথ। তাহলে জাস্ট এতটুকু সিম্পল পড়াশোনা আপনাকে কিন্তু অনেক দূর আগায় নেবে। এবং আপনার যদি কোনোদিনও পড়া না থাকে এই জিনিসটা এমবিবিএস এর পরে, ধরেন আপনি একদম অনেক বছর গ্যাপ গেছে, পুরোটা ভুলে গেছেন, নতুন করে শুরু করবেন, বেশি সময় কিন্তু লাগবে না, এগুলো যদি আপনি একটু মেথডিক্যালি সিস্টেমেটিক্যালি পড়তে পারেন। নেক্সট চলে আসেন, সেটা হচ্ছে আমাদের ফেশিয়াল মাসলস রিলেটেড টু স্যাডনেস। দিস ইজ ওয়ান ট্রিকি কোয়েশ্চেন। ওকে, ফার্স্ট আমরা এই ছবিটা দেখি। এই ছবিটাও আমাদের লেকচার 25 পেজ নাম্বার 26 থেকে আমরা নিচ্ছি। তো আগে কল্পনা করেন, ওয়েন ইউ আর স্যাড, তখন আপনার ফেসটা কেমন থাকে? যখন দুঃখ পান, কপালটা কুচকায় যায়, গালের এই সাইডটা নেমে যায়, মুখটা ঝুলে যায়, একটা গ্রিমেসিং একটা ফেস থাকে, তাই না? লোয়ার লিপটা মাঝে মাঝে আপটার্ন থাকে,
মানে মনে হয় এগুলো এরকম ফেসটা এরকম টেনে এরকম হয়ে যাচ্ছে। তো এরকম একটা বিষয় হয় না? তাহলে এই কনসেপ্টটা আপনি মাথায় রাখেন। এইবার আপনি হিসাব করেন যে কোন কোন মাসেল এগুলো করতে পারে। তাহলে মোটামুটি আমরা একটা রাফ এস্টিমেট করি। এই মাসেলগুলো ইনভলভ হবে, এইগুলা ইনভলভ হবে, মাছের এই মাসেলটা ইনভলভ হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখি কোন কোন মাসেল ইনভলভ হয়। ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস, এই যে ডিপ্রেসর অ্যাঙ্গুলিওরিস আমরা ঠিক যেটা গেস করেছিলাম এই মাসেলটা। নেক্সট হচ্ছে লিভেটার ল্যাবিস সুপিরিয়রিস অ্যালাকুনেসাই, এইটা এই যে এরকম স্যাড হলে যেরকম এই যে ফেসের কোণটা মাঝে মাঝে উঠে যায়, এটা। তারপরে আছেন করুগেটর সুপারসিলি, কপালটা কুচকাই ফেললো। প্রোসেরাসও একই কাজ করে। অরবিকুলারিস অকুলি, দুঃখ পেলে কি চোখটা তো ছোট হয়ে আসে, তাই না? ইউজ ইউর ইমাজিনেশনস। অ্যান্ড জাইগোমেটিকাস মেজর। তাহলে এই মাসেলগুলো মেইনলি আমাদের গ্রিমেজ বা স্যাডনেসের সাথে রিলেটেড। ঠিক আছে? তাহলে দেখেন আমরা শুধুমাত্র মাসেলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন পড়িয়েছিলাম, ইউজগুলো পড়িয়েছিলাম, ফাংশনগুলো বলা হয়েছিল। এই ফাংশনগুলো থেকে পরীক্ষা আপনাকে চাইলো স্যাডনেসে কোনগুলো রিলেটেড, প্রশ্নগুলো কেমন হবে এবং কিভাবে পড়তে হবে, এই জিনিসগুলো আশা করি আপনারা এবার ধরতে পারতেছেন। আচ্ছা, নেক্সট বার মনে করেন এই ফেস থেকে কোয়েশ্চেন আসবে, তখন আর কিভাবে আসবে? এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ফেসের নার্ভ সাপ্লাই, ফেসের সেন্সরি মোটর সাপ্লাই, ফেসের ডেভেলপমেন্ট, তাই না? তারপরে ফেসিয়াল মাসেলগুলোর 4টা গ্রুপে ভাগ করা আছে, 4টা গ্রুপ থেকে আসতে পারে, ফেসিয়াল আর্টারি থেকে আসতে পারে। তার মানে একটা টপিক থেকে যখন একবার কোয়েশ্চেন চলে আসবে, ওইটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং ওর রিলেটেড আশপাশের যে জিনিসগুলা ওইগুলো আপনি পড়ে ফেলেন। তখন দেখবেন আপনার প্রিপারেশন একটা, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে অ্যানাটমি থেকে যদি 20টা কোয়েশ্চেনও আসে, আমার পরীক্ষা যদি খুব খারাপও হয়, তাও আমি ইনশাল্লাহ অ্যানাটমি থেকে 15+ তুলে নিয়ে আসতে পারবো। আর যদি ভালো প্রিপারেশনে ভালো পরীক্ষা হয়, 18 আর 18+ আউট অফ 20 আপনার ইজিলি থাকবে। ঠিক আছে? তো আপনাকে মানে পড়াটাকে ওইভাবে নিজের আয়ত্তের মধ্যে আনতে হবে। নেক্সট হচ্ছে টেস্ট সেন্সেশন ইজ ক্যারিড আউট বাই। আমাদের টাঙের টেস্ট সেন্সেশনটা আমাদেরকে একটু বুঝতে হবে। টাংটা ডেভেলপমেন্টালি আমাদের টাংকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এখানে মাঝখানে সালকাস, এখানে হচ্ছে ফোরামেন সিকাম আর সালকাস টার্মিনালিস দিয়ে, এটা হলো আমাদের টাঙের অ্যান্টেরিয়র 2/3, পিছন দিকেরটা হলো আমাদের টাঙের পোস্টেরিয়র 1/3, আর একদম পিছনে পোস্টেরিয়র মোস্ট একটা পার্ট আছে টাঙের। এই জায়গার সেন্সরি সাপ্লাইটা আমাদের দেখতে হবে। তো এখানকার সেন্সরি সাপ্লাইটা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে হলো জেনারেল সেন্স, আর একটা হলো টেস্ট সেন্স। অ্যান্টেরিয়র 2/3 এর জন্য, পোস্টেরিয়র 1/3 এর জন্য সেম, একটা হলো টেস্ট আর একটা হলো জেনারেল। পোস্টেরিয়র মোস্ট পার্টের জন্য তাই, একটা হলো টেস্ট আর একটা হলো জেনারেল। কারণ দেখেন টাঙের টেস্ট সেন্স হচ্ছে আপনি খাবার খেলেন, তো খাবারটা যখন জিহ্বায় লাগবে একটা স্বাদ আপনি পাচ্ছেন, টেস্ট সেন্স। আবার আপনি জিহ্বাতে গরম একটা জিনিস লাগলো, আপনি হাত দিলেন জিহ্বাতে একটা টেস্ট পাচ্ছেন, বা জিহ্বার উপরে কোনো অবজেক্ট কিছু একটা রাখলেন, তখন একটা টেস্ট পাচ্ছেন, তাই না? বা আইসক্রিম চেটে খাচ্ছেন। সো এই যে টেস্টগুলো, এগুলো এই যে মডালিটিসগুলো, এগুলো তো ডেফিনেটলি টেস্ট না, ওগুলো হলো তাহলে জেনারেল সেন্স। তাহলে টাঙের অ্যান্টেরিয়র 2/3 এর জেনারেল সেন্স ক্যারি করে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভ হলো ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের একটা সেন্সরি ব্রাঞ্চ, যেটা আমরা একটু আগে দেখছি। টেস্ট সেন্সেশনটা ক্যারি করে হচ্ছে কর্ডা টিম্প্যানি নার্ভ। কর্ডা টিম্প্যানি নার্ভ হলো ফেসিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ। পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাঙে চলে গেলে এই দুইটাই দেয় হলো গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। আর টাঙের একদম পোস্টেরিয়র মোস্ট পার্টে টেস্ট অ্যান্ড জেনারেল দুইটা সেন্সেশনই দেয় হচ্ছে ভ্যাগাস নার্ভ। তাহলে আমাদের চিন্তা করেন তাহলে টাঙের সেন্সরি সাপ্লাইটা কিরকম, জাস্ট আমরা যদি সিরিয়ালি এভাবে সিস্টেমেটিক ওয়েতে মনে রাখি, ভেরি ইজি। 5, 7, 9, 10 গ্র্যাজুয়ালি। তাহলে পড়াটাকে আপনি গুছায় ফেলেন, ফরম্যাটের মধ্যে আনেন, দেখবেন পড়া খুব ইজি, পড়া কঠিন না। আর আপনি যদি এখন না বুঝে মুখস্থ করেন, বিলিভ মি, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনি পরীক্ষার হলে যে ডেফিনেটলি এটা ভুলে যাবেন। ভুলে যাওয়াটাই ন্যাচারাল, আপনার দোষ নাই, আপনার ব্রেনেরও কোনো দোষ নাই। এত ইনফরমেশন মুখস্থ করে চাপাই নিয়ে গেছেন, ডেফিনেটলি ব্রেন তো আপনার কষ্ট পাবেই। তো নিজেকে কষ্ট দিবেন না, ব্রেনকে কষ্ট দিবেন না। নেক্সট চলে আসেন the structures passing between inferior constrictor muscles of between middle and inferior constrictor of the pharynx. আমাদের টেক্সট বইয়ের একটা ছবি, সি এখানে একদম সুন্দর করে চার্ট করা আছে বিটুইন মিডল অ্যান্ড ইনফিরিয়র কনস্ট্রিক্টর দুইটা স্ট্রাকচার, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ
আর্টাল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ভেসেলস। এটা একদম সেট পিস অফ ইনফরমেশন, একদম হুবহু টেক্সট বই থেকে নেওয়া। তো এই দুইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়া বাকি যেগুলো ওগুলো ফলস। নেক্সট চলে আসেন, সেটা হচ্ছে আমাদের যে সার্জিক্যাল রিমুভাল অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড মাইট ইনজিওর। তার মানে আমাকে এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সারাউন্ডিং এর অ্যানাটমিটা আমাকে ভালো করে জানতে হবে। এখানে স্ট্রাকচার কি কি থাকে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের আমরা একটা ছবি দেখি। এখানে মনে করেন একজন মানুষকে আপনি এইভাবে সাইড থেকে দেখতেছেন, রাইট সাইড থেকে দেখছেন মানুষটাকে, তার ম্যান্ডিবল। তাহলে এটা ম্যান্ডিবলের নিচে, এখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এই সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের দুইটা অংশ, একটা হলো সুপারফিশিয়াল যেটা বাইরের দিকে, আর একটা হলো ডিপ, ভিতরে চলে গেছে। এই সুপারফিশিয়াল আর ডিপের মাঝখানে এইভাবে থাকে হলো একটা মাসল, যেটার নাম হলো মাইলোহাইওয়েড। মানে মাইলোহাইওয়েডের দুই পাশে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডটা জাস্ট এইভাবে র্যাপ করে আসছে। এই ছবি দেখলে আমরা এটা বুঝতে পারবো যদি আমরা উপর থেকে দেখি। মানে এখানে এই ছবিটা আমরা এখন উপর থেকে দেখতেছি, মাথার দিক থেকে। তাহলে দেখবো যে মাইলোহাইওয়েড মাসেলের দুই দিকে গ্ল্যান্ডটা র্যাপ অ্যারাউন্ড করে আছে। এই ছবিটাই এখানে আনলে হয়ে যাবে, এটা হলো মাইলোহাইওয়েড মাসেল, দিস ইজ দ্য গ্ল্যান্ড। তাহলে এর আশপাশে এবার কি কি স্ট্রাকচার আপনি দেখতেছেন হিসাব করেন। ফেসিয়াল, এখানে আপনি দেখতেছেন ফেসিয়াল ভেইন, তারপরে আপনি দেখতেছেন ফেসিয়াল আর্টারি, তারপরে আপনি কি কি দেখতেছেন, মাইলোহাইওয়েড মাসেল পাচ্ছেন, হাইপোগ্লোসাল নার্ভ পাচ্ছেন। এখানে আসেন, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড ফেলতে হলে সাবম্যান্ডিবুলার ডাক্ট তো ফেলতে হবে আপনাকে। সাবম্যান্ডিবুলার ডাক্টের পাশে থাকে হচ্ছে আপনার লিঙ্গুয়াল নার্ভ, এবং লিঙ্গুয়াল নার্ভটা ডাক্টটাকে একদম জড়ায় ধরে থাকে। তারপর এই পাশে চলে আসেন, যদি আপনার যে এই ছবিটারই এখানে এনে আমরা কিছু মাসেল অ্যাড করলাম আরো। বাইরের দিকে থাকবে কি, ফেসিয়াল ভেইন, মানে সার্ভাইকাল ডিভিশন অফ ফেসিয়াল নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার ডিভিশন অফ ফেসিয়াল নার্ভ, এই দুইটাই এখানে থাকতেছে। ডিপে চলে যান, এখানে আর দেখেন হাইরোগ্লোসাস মাসেল থাকবে, ট্রান্স ক্রেনিয়াল নার্ভ। মানে এই স্ট্রাকচারগুলো কি কি থাকে আপনি আগে এইটা বুঝেন, মাথার মধ্যে সেট করেন। সেই স্ট্রাকচারগুলোকে এবার আপনি লিস্ট করেন, এই স্ট্রাকচারগুলো আমার আশপাশে থাকবে। তাহলে এগুলাই ইনজিওর্ড হবে সার্জারির সময়। এবার আপনি অ্যান্সার মিলান, অ্যান্সার ইজ সো সিম্পল। তার মানে আপনাকে ছবি দেখে ছবির সাথে ওরিয়েন্টেড থাকতে হবে, এটা হলো আসল কথা। এখানে আপনাকে শুধু যদি আপনাকে আমি এই ছকটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আপনি এবার এটা সুন্দর করে মুখস্থ করেন, মুখস্থ করে আসেন, আসলে দেখবেন যে এখান থেকে কিছু মানে অ্যান্সারগুলো আপনি পেয়ে যাবেন, ডেফিনেটলি আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে এবং আপনার উপর চাপ পড়বে, এবং একটা সময় আপনার মনে হবে যে অ্যানাটমি বাজে, বাদ, এই পড়ে আর লাভ নাই। সো এটা যদি আমি না করে, আমি যদি প্রথমে ছবিটা দেখে নিজেকে কমন সেন্সকে অ্যাপ্লাই করি, করে আমি নিজেকে অ্যাকোয়েন্ট করলাম যে আশপাশে কি কি আছে, ওই জিনিসটাকে এবার আমি নোট ডাউন করলাম, সেই নোটটা দিয়ে আমি এবার অ্যান্সার মিলাইলাম, তাহলে দেখেন জিনিসটা প্যালেটেবল হইলো, সুন্দর হইলো, অ্যান্ড লং লাস্টিং। নেক্সট চলে আসেন আমাদের, সেটা হচ্ছে ভ্যাগাস নার্ভ ক্যারিজ। কি ক্যারি করে, কতগুলো নিউক্লিয়াস, কতগুলো ফাইবারের কথা বলা আছে। এই ছবিটা এটাও আমাদের লেকচার শিট থেকে নেওয়া। তাহলে এখান থেকে এবার আমরা মিলাই, এখান থেকে মিলাইলে দেখা যায় যে ভ্যাগাস নার্ভের জন্য আসে শুধুমাত্র নিউক্লিয়াস অ্যাম্বিগাস, আর বাকি যেগুলো আছে এগুলো ইউজুয়ালি ভ্যাগাস নার্ভের সাথে ওরকম ডিরেক্টলি অ্যাসোসিয়েটেড না। আচ্ছা, নেক্সট চলে আসেন, সেটা হচ্ছে লাইট টাচ অফ দ্য কর্নিয়া বাই কটন সোয়াব। এটা হলো কর্নিয়াল রিফ্লেক্স, যে কর্নিয়ার ল্যাটারাল সাইডে যদি আপনি একটা কটন সোয়াব দিয়ে টাচ করেন, সাথে সাথে ব্লিঙ্ক করে, কারণ কর্নিয়াটা হাইলি সেন্সিটিভ একটা এরিয়া। তো এই ব্লিঙ্কটা হতে হলে, ব্লিঙ্কটা হচ্ছে তার মানে এটা রিফ্লেক্স। তো একটা রিফ্লেক্সের দুইটা পাথওয়ে থাকবে, একটা পাথওয়ে হচ্ছে ব্রেইনকে যে বলবে যে হ্যাঁ ওখানে কিছু একটা হচ্ছে, আবার আরেকটা রাস্তা দিয়ে ব্রেন ওই জায়গার অর্গানকে বলবে যে তুমি এখন এর রেসপন্সে এই কাজটা করো। তো কর্নিয়াল রিফ্লেক্সও সেম। প্রথমে যখন আপনি কটন বাড দিয়ে কর্নিয়াকে টাচ করতেছেন, তখন ওখানকার কর্নিয়া ব্রেনকে একটা পাথওয়ে দিয়ে সিগন্যাল পাঠাবে, সেই পাথওয়েটা হলো অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, যেটাকে সংক্ষেপে আমরা অপথ্যালমিক নার্ভ বলতেছি। তারপরে ব্রেন স্টেম যখন বলবে, তখন আমরা চোখটা টাইটলি বন্ধ করতেছি, চোখ টাইটলি শাট করার কাজটা করে হচ্ছে ফেসিয়াল নার্ভ। ওকে, তার মানে এটা অ্যাফারেন্ট হচ্ছে ফেসিয়াল নার্ভ। বাস এতটুকুই। তাহলে দেখেন, আপনি যদি কমন সেন্স দিয়ে বুঝে পড়েন, আপনার কিন্তু এগুলো মুখস্থ করাও লাগবে না, কিচ্ছু করতে হবে না, ইটস ইজি ফর ইউ। নেক্সট চলে আসেন, ট্রান্সেকশন অফ দ্য ব্রেন স্টেম অ্যাট মিড কলিকুলার লেভেল ইন ডিসেরিব্রেট পেশেন্ট। এটা একটু ক্রিটিক্যাল। এখানে যদি হয় তাহলে কতগুলো ফিচার হয়।
ফিচার হয় হাইপারটোনিয়া, ভলান্টারি মুভমেন্টগুলো লস হয়ে যায়, ব্রেন স্টেম রিফ্লেক্সগুলো থাকে, এটা কিন্তু মার্ক করার মতো জিনিস। আর হাইপার অ্যালার্টনেস অ্যান্ড এক্সাজারেটেড স্টার্টল রিফ্লেক্স এটা থাকে, ঠিক আছে? তাহলে এখানে যদি হিসাব করি আমরা, জাস্ট এইগুলো যদি মিলাই, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সবগুলোই ট্রু এক্সেপ্ট ফর স্পাইনাল শক। ওকে, এটা ছাড়া মোটামুটি বাকিগুলো আমাদের থাকে কারেক্ট, ঠিক আছে? ওকে, এবার দেখি আমরা বাকি কোয়েশ্চেনগুলো। সেটা হচ্ছে যে 30-year-old ফিমেল, মানে কি হলো, সিভিয়ার হেডেক, ফেশিয়াল সোয়েলিং, ডাবল ভিশন, examiner revealed proptosis, ophthalmoplegia, chemosis, severe infection of anteromaxillary teeth. Which of the vein is most likely responsible for spread of infection leading to cavernous sinus thrombosis? তার মানে এখানে পুরো কোয়েশ্চেনটা পড়তে হবে আপনাকে খুব ঠান্ডা মাথায়, শুরু থেকেই প্রতিটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়েছে, কোন ভেইন দিয়ে ইনফেকশনটা গেছে, তার মানে ম্যাক্সিলারি সাইনাসে ওনার ইনফেকশন হলো প্রথমে, ওখান থেকে ক্যাভার্নাস সাইনাসে ব্লাড গেছে, ভেনাস ব্লাড গেছে। সো আমার দেখতে হবে কোন পাথওয়েটা দিয়ে যাবে। সো এখানে কমনেস্ট হলো ম্যাক্সিলারি ভেইন। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এইটার অ্যান্সারও কিন্তু আমাদের এখানে আমাদের লেকচার শিটের ভিতরে কন্টেন্টেই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। এবং ক্লাসগুলো যদি যারা ফলো করেছেন তাদের জন্য দিস শুড নট বি অ্যান ইস্যু। ওকে, তাহলে আপনার কোয়েশ্চেন সলভ করে কেমন মনে হলো আপনাদের? অ্যানাটমি কি খুব কঠিন, একদম বাজে, বাদ দিয়ে দিতে হবে, পড়া যাবে না? নো, জিনিসটা কিন্তু খুবই সোজা এবং জিনিসটা খুবই ইজি প্যালেটেবল, যদি আপনারা টাইম নিয়ে প্রপারলি এটাকে আপনারা প্রিপারেশন নেন। আর প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে ফার্স্ট হচ্ছে টার্গেট সেট করতে হবে, কি কি আমার পরীক্ষার জন্য লাগবে, কি কি লাগবে না, কিভাবে আমি ইনফরমেশনগুলা পড়বো এবং লং টাইম আমি রিটেইন করব, এবং যখন আমি রিভিশন করতে যাব আমার সব কিছু গুছানো থাকবে, যাতে আমার রিভিশন করা শুরু হলে আমার যেন সময় নষ্ট না হয়, খুব অল্প সময়ে পুরো জিনিসটা রিভিউ করে ফেলতে পারি। তো এরকম কিছু আমার আইডিওলজি থাকতে হবে আপনার। সো আগে একটা প্ল্যান সেট করেন, এবার পড়তে বসেন। আর পড়ার জন্য কিভাবে অ্যানাটমি পড়বেন, কিভাবে গোছাবেন, কোনটা বাদ দিবেন, এই সব কিছু ইনফরমেশনের জন্য আমাদের ডিটেইল যে অনলাইন অ্যান্ড অফলাইন ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোর কোনো বিকল্প নাই। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো ফলো করেন, ডেফিনেটলি আপনাদের অ্যানাটমি নিয়ে কোনো ভীতি থাকবে না, কোনো গ্রে জোন থাকবে না, অস্পষ্ট কোনো এরিয়া থাকবে না যে হ্যাঁ এটা কিভাবে হবে, কি হবে, কোনো কনফিউশন থাকবে না। পুরো কনফিউশন ফ্রি একটা সলিড প্রিপারেশনের দিকে আপনারা যেতে পারবেন। সো সবার প্রস্তুতি ভালো হোক, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক, এবং পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।